হত্যা মামলার ভয় দেখিয়ে দখল করা শত শত একর জমিতে বেনজিরের রিসোর্ট, নির্যাতনে পালিয়েছেন অনেকে। তারা কি পিস্তল দেয়াইছে না কি দেয়াইছে সে আজ পর্যন্ত মুখ করে নাই। আর আমার কি দাদা তুই ওর থাকতে ভিডিও চলি এই জমি রাখতে পারবো না, বা তারপর তারা দিয়ে দিছে বয়তে আমরা টুটুরিনি দিয়েছি সেটা আমাকে ভিতরে ফেলাইছে, তারও বাধ্য হয়ে বেঁচছি। বেনজির আহমেদের বিচার চাই। ব্যাংক অ্যাকাউন্ট খালি করে দেশ ছাড়লেও জানেন না স্বরাষ্ট্রমন্ত্রী। সরকারের অবস্থান লোক দেখানো, অভিযোগ মির্জা ফখরুলের। আমি এখনো কিন্তু সঠিক জানি না সে আছে কিনা, চলে গিয়েছে। মানুষকে আহম্মক মনে করেছেন বাংলাদেশের মানুষকে। যদি কেউ অন্যায় করে থাকেন তার বিচার হবে। এই যে কথা বলছেন সবাই বোঝে যে এগুলো হচ্ছে আপনাদের সমস্ত লোক দেখানো, প্রতারণা। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নেহরুর পর ভারতে টানা তৃতীয়বার ক্ষমতায় ফিরছেন নরেন্দ্র মোদী। বুথ ফেরত জরিপে হতাশ ইন্ডিয়া জোট। পশ্চিমবঙ্গে তৃণমূলকে হটিয়ে সর্বোচ্চ আসন পেতে পারে বিজেপি। এবং সিলেটে পানিবন্দী 5 লাখ মানুষ, তলিয়েছে নগরীর অভিজাত এলাকাও, ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। ঠাকুরগাঁওয়ে 12 মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড 2 ইউনিয়ন, 3 জনের মৃত্যু। শত শত কৃষকের ফসলি জমি জোর করে লিখে নিয়ে সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক বানিয়েছেন সাবেক আইজিপি বেনজির আহমেদ। হত্যার হুমকি ও মামলার ভয় দেখানো হয়েছিল বলে অভিযোগ ভুক্তভোগীদের। নির্যাতনের শিকার হয়ে ভয়ে দেশ ছেড়েছেন অনেকে। গোপালগঞ্জ প্রতিনিধি জয়ন্ত শিরালিকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন সঞ্জয় কর্মকার অভিজিৎ। ছবি তুলেছেন শাহাদত আকন। দেশে এখন আলোচিত ব্যক্তির নাম বেনজির আহমেদ। সাবেক এই পুলিশ প্রধানের বিরুদ্ধে এখন শত শত মানুষের অভিযোগ, ফসলি জমি লিখে নিয়ে পার্ক বানানোই এর মূল কারণ। বেনজির আহমেদের নির্যাতনের শিকারদের একজন বাদল বল, গোপালগঞ্জের শাহপুর ইউনিয়নের বৈরাগীটোল গ্রামের বাসিন্দা। জমি লিখে না দেয়ায় বাদল ও ছোট ভাই প্রশান্তকে হত্যার হুমকি দেয়া হয় বলে অভিযোগ বাদলের। পরে বেনজিরের পরিবারের কাছে নামমাত্র দামে জমি লিখে দিতে বাধ্য হন প্রশান্ত। এক পর্যায়ে ভয় আর আতঙ্কে দেশ ছাড়েন তিনি। আর 4 মেয়ে ও স্ত্রীকে নিয়ে পার্কের সামনেই চায়ের দোকান দিয়ে সংসার চালাচ্ছেন বাদল। আমার ভাই মানে রয়েছে নিরিবিলি, ওই জায়গায় সাইডে একটা পুকুর আছে, ওই পুকুরে গিয়া দেখছি কাঁচার মধ্যে বালি কাটিয়া মানে ও সেই কাঁচা দখল করে ফেলছে। এরপরে ওরা দেখা গেছে কি এই জায়গা হয় দে আর নয় বিপি সম্পত্তি, আমরা জোর দখলে বালি ভরবো, তুই এই জমিতে আর আসতে পারবি না। এই এলাকায় সবাই জানে সে পলাইয়ে চলে গেছে। তারা কি পিস্তল দেয়াইছে না কি দেয়াইছে সে আজ পর্যন্ত মুখ করে নাই। আর আমার কি দাদা তুই ওর থাকতে ভিডিও চলি আয়, ওই জায়গার পরিবেশ ভালো না। জমি যদি না দেয় তো তোমাকে জমি আমাকে দিয়ে যে ফিলোক আমরা দখল করে নেব। তারপরে বাধ্যতামূলক দেখছে যে আমরা এই জমি রাখতে পারবো না, বা তারপরে তারা দিয়ে দিছে বয়তে। এমন অত্যাচার আর নির্যাতনের শিকার গোপালগঞ্জের শত শত কৃষক। পুলিশের শীর্ষ কর্মকর্তার দায়িত্বে থাকা অবস্থায় ক্ষমতার অপব্যবহার করে জোরপূর্বক লিখে নেন কৃষকের একরের পর একর জমি। অন্যায়ভাবে লিখে নেওয়া জমি ফেরতের পাশাপাশি এই ঘটনায় জড়িতদের বিচার দাবি করেছেন ভুক্তভোগীরা। টুটুরিনি দিয়েছি সেটা আমাকে ভিতরে ফেলাইছে, তারও বাধ্য হয়ে বেঁচছি। আমরা গরিব মানুষ, আমাকে সম্পত্তি কিছু নাই, আর খালি একটু বাড়ির বেটি আছে এই বুক ধরে। বেনজির আহমেদের বিচার চাই। উনি আমাদের এখানকার অনেক জমি কৃষকদের অন্যায়ভাবে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে নিয়ে নিছে। আমার জমি ওইখানে অনেকটা জমি ছিল, ঠিক আছে, সেই জমিটাও বেনজির সাহেব নিয়ে নিয়েছে। বেনজির আহমেদের অবৈধ সম্পত্তি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রচারের পর নড়েচড়ে বসে সরকার ও দুর্নীতি দমন কমিশন। যে জমিতে কৃষকরা মাথার ঘাম পায়ে ফেলে সোনার ফসল ফলাতো, সেই জমি এখন অনাবাদি হয়ে গেছে। 2 বছর ধরে পরিণত হয়েছে গোচরণ ভূমিতে। সঞ্জয় কর্মকার অভিজিৎ, সময় সংবাদ, গোপালগঞ্জ। এদিকে সম্পত্তি জব্দের নির্দেশের আগেই সব বেচে দিয়ে 4 মেয়ে ঢাকা ছেড়েছেন বেনজির আহমেদ। নিজ ও পরিবারের সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে তুলে নিয়েছেন সব টাকা। বিক্রিও করেছেন ভাটারার বহুতল ভবন ও দুবাইয়ের অ্যাপার্টমেন্ট। সাবেক আইজিপির দেশ ছাড়ার বিষয়ে কিছুই জানেন না বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আর দুদকের ডাকে সাড়া না দিলে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন আইনজীবী।
সময়ের অন্যতম আলোচিত সমালোচিত নাম সাবেক আইজিপি বেনজির আহমেদ। অনুসন্ধানে নেমে তার নামে বেনামে অঢেল টাকা ও সম্পত্তির খোঁজ পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। অনুসন্ধানের অংশ হিসেবে আগামী 6 জুন বেনজিরকে তলব করেছে সংস্থাটি। আলোচনা সমালোচনা যখন তুঙ্গে, তখন সবাইকে ফাঁকি দিয়ে পরিবার সমেত দেশ ছেড়েছেন পুলিশের সাবেক এই শীর্ষ কর্মকর্তা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশের রেকর্ড অনুযায়ী গত 4 মে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন তিনি। তবে নিজে তো গেলেন, কিন্তু অঢেল সম্পত্তি কি রেখেই গেলেন নাকি নিয়ে গেলেন? সূত্র বলছে ব্যাংকের অ্যাকাউন্টগুলো এখন প্রায় শূন্য। ব্যাংক অ্যাকাউন্টগুলো ফ্রিজ করার আগেই অ্যাকাউন্টের অধিকাংশ টাকা তুলে নেওয়া হয়েছে। শুধু ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা করেই থেমে থাকেননি। সাম্প্রতিক সময়ের মধ্যে ঢাকার একটি বাড়ি ও দুবাইয়ের একটি অ্যাপার্টমেন্ট বিক্রিও করেছেন, এমন তথ্য পাওয়া গেছে। জানা গেছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে প্লাম জুমেরা ও মেরিনা এলাকায় বেনজিরের নামে বেনামে বেশ কয়েকটি অ্যাপার্টমেন্ট রয়েছে, যার মধ্যে জুমেরা এলাকায় 40 তলা কনকর্ড টাওয়ারে অবস্থিত একটি অ্যাপার্টমেন্ট গত কয়েকদিনের মধ্যেই প্রায় 29 কোটি টাকায় বিক্রিও করেছেন। দুবাইয়ের মস্কো নামের একটি বহুতল হোটেলে বেনজিরের যৌথ বিনিয়োগের তথ্যও রয়েছে। আর ঢাকার ভাটারা থানাধীন একটি অভিজাত আবাসিক এলাকায় বেনজিরের একটি 7 তলা ভবন ছিল, সেটিও সম্প্রতি বিক্রি করে দিয়েছেন। অনুসন্ধান শুরু হওয়ার পর এসব সম্পদ বিক্রি করা হয়েছে বলে জানিয়েছে দুদক। দুদকে জিজ্ঞাসাবাদ করার জন্য ডাকা হয়েছে। 9 তারিখ ওনার পরিবারবর্গকে ডাকা হয়েছে। কাজে আমরা দেখি 6 তারিখ কি হয়। যদি উনি আসলেই ওনাকে জিজ্ঞাসাবাদ করা হবে, আর যদি উনি না আসে তখন আইন অনুযায়ী তার আইনগতভাবে যা প্রসিডিউর হওয়ার সেটাই চলবে। পাশের পুলিশ কর্তারাও এখন চিনছেন না বেনজিরকে। পুলিশ সদর দপ্তরের অন্তত 5টি কেনাকাটার খাত থেকে বিপুল অর্থ লোপাটে যেসব কর্মকর্তা সহযোগীর ভূমিকায় ছিলেন, তারাও বেনজিরকে ঘরের শত্রু বিভীষণ হিসেবে আখ্যা দিচ্ছেন। এবার তাদের ওপরও চোখ পড়েছে দুদকের। বেনজির পরিবারের সম্পদের তল্লাশির সঙ্গে ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কয়েকজন পুলিশ কর্মকর্তার নামেও সম্পত্তি কেনার তথ্য পেয়েছে দুদক। যদিও বেনজির আহমেদের দেশ ছাড়ার খবর জানেন না বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাকে তো এখনো আমরা নিষেধাজ্ঞা দেইনি। সে নিষেধাজ্ঞার আগে চলে যেয়ে থাকে, আমি এখনো কিন্তু সঠিক জানি না সে আছে কিনা চলে গিয়েছে। যদি কেউ অন্যায় করে থাকেন, অন্যায়ভাবে ধন সম্পদ লুণ্ঠন কক্ষিগত করে থাকেন, আমাদের দেশে সেই অনুযায়ী তার বিধান রয়েছে বিচার করা, এবং সেই অনুযায়ী তার বিচার হবে। গত 23 মে বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামে থাকা প্রায় 345 বিঘা জমি এবং 33টি ব্যাংক হিসাব জব্দের আদেশ দেয়া হয়। নিবিড় সাহা, সময় সংবাদ, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সবার চোখের সামনে দিয়ে বেনজির আহমেদের দেশের বাইরে চলে যাওয়া প্রমাণ করে সরকারের অবস্থান লোক দেখানো। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় একথা বলেন তিনি। বেনজির চলে গেছে সকলের চোখের নাকের পক্ষ দিয়ে। তাহলে এই যে কথা বলছেন যে কেউ ভাত ছাড় পাবে না, আমরা সবাইকে বিচার করি, সবাই, এটা কি আপনার মানুষকে আহম্মক মনে করেছেন? বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের মানুষ তো আহম্মক না, সবাই বোঝে যে এগুলো হচ্ছে আপনাদের সমস্ত লোক দেখানো, প্রতারণা, যেভাবে এখন পর্যন্ত প্রতারণা করে আপনারা দেশ শাসন করছেন। বন্ধুগণ, এক বেনজির নয়, আমি সেদিনও বলেছি, এক আজিজ নয়, এরকম অসংখ্য আজিজ আর বেনজির তারা তৈরি করেছে। এমপি আনার হত্যাকাণ্ড তদন্তে এবার নেপাল গেলেন ডিবি প্রধান হারুনুর রশিদ সহ 4 সদস্যের প্রতিনিধি দল। ঢাকা ছাড়ার আগে সকালে ডিবি প্রধান বলেন, আসামিরা অনেকেই কাঠমান্ডু রুট ব্যবহার করেছেন। এছাড়া হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহিনের সহযোগী সিয়াব নেপালে গ্রেপ্তার হয়েছে বলে শুনেছেন তিনি। আমরা শুনতেছি এরকম অনেক আসামি তারা কাঠমান্ডুকে তারা রোড হিসেবে ব্যবহার করে সেখানে থাকে। এই সকল তথ্য কালেকশন করা, তারপরে কাঠমান্ডু পুলিশের সাথে একটু যোগসূত্র বা ইন্টারাকশন করা, যাতে ভবিষ্যতে কোনো আসামি বাংলাদেশে অপরাধ করে যেন সেখানে ঠাঁই না পায়, আমরা সেই বিষয়েও কথা বলবো। এমপি আনোয়ার আল-আজিম হত্যাকাণ্ডে জড়িত আসামিরা যে কাঠমান্ডু রোড ব্যবহার করে সে তথ্যটা আমাদের রয়েছে, এবং আমরা কলকাতা পার্টে এবং ঢাকার পার্টে আসামিদের সাথে কথা বলে আমরা গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। সব কিছু মিলেই এটা ক্রস এক্সামিন করার জন্য মূলত আমরা ইয়েতে যাচ্ছি। আমরা 2-3 দিন থাকবো। 3 দিনেও সিলেট অঞ্চলের প্লাবিত এলাকা থেকে পানি নামেনি। সুরমা কুশিয়ারার পানি এখনও বিপদসীমার উপরে, ডুবে আছে রাস্তাঘাট, ঘরবাড়ি।
পানিবন্দী 7 উপজেলার কয়েক লাখ মানুষের দুর্ভোগ চরমে। বাড়িঘর, রাস্তাঘাট, হাটবাজার সব জায়গা পানিতে টইটুম্বুর, স্থবির জনজীবন। ভারতের মেঘালয় ও আসাম রাজ্যে ভারী বৃষ্টির পানি পাহাড়ি ঢলের মাধ্যমে প্রবেশ করছে বাংলাদেশে। এর প্রভাবে সুরমা, কুশিয়ারা ও সারিসহ সিলেট অঞ্চলের বিভিন্ন নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। রাস্তাঘাট ডুবে থাকায় ব্যাহত হচ্ছে যোগাযোগ। জৈন্তাপুর, গোয়াইনঘাট, কানাইঘাট, জকিগঞ্জ, বিয়ানীবাজার ও বিশ্বনাথের বিভিন্ন এলাকায় বাড়িঘর তলিয়ে চরম ভোগান্তিতে বাসিন্দারা। কয়েকদিন ধরে পানিবন্দী কয়েক লাখ মানুষ। পানি ঢুকে গেছে এবং অনেকগুলা রাস্তার উপরে হাঁটু পানি হয়ে গেছে। মানুষজন আসলে অফিস আদালতে যেতে সমস্যা হচ্ছে। পানি তো খালি বাড়তিতে আছে, পানি কমতি নাই, আর বড় সমস্যা আছে অনেক মানুষ। দীর্ঘদিন খনন না হওয়ায় নদীর ধারণ ক্ষমতা কমে দেখা দিয়েছে নাব্য সংকট। এতে উজান থেকে আসা পানি দ্রুত নামছে না দাবি স্থানীয়দের। এ ব্যাপারে সরকারের হস্তক্ষেপ চান তারা। পাশাপাশি জরুরি ভিত্তিতে ত্রাণ সহায়তা দেওয়ার দাবি দুর্গত এলাকার বাসিন্দাদের। নিচের তলে একবার পুরাপুরি পানিতে আর বাইরে কিছু মানুষ আছিল, তারা চলিয়া গেছে। এদিকে সুনামগঞ্জের ধানকুনিয়া হাওরের ফসল রক্ষাবাদ উপচে পানি ঢুকছে হাওরে। ফসল আগেই কেটে ফেলায় ক্ষতি হয়নি বলে দাবি এলাকাবাসীর। ইকরামুল কবির, সময় সংবাদ। রাজস্ব আদায়ের নামে এনবিআরের হয়রানি বন্ধ করতে না পারলে পিছিয়ে পড়বে রপ্তানিমুখী তৈরি পোশাক খাত, এমন আশঙ্কা বিজিএমইএর। সংগঠনটির দাবি, বাজারে টিকে থাকতে যেমন কাটাতে হবে বন্দর ব্যবস্থাপনা দুর্বলতা, তেমনি আরও 5 বছর বহাল রাখতে হবে বিদ্যমান প্রণোদনা সুবিধা। একটি মাল ক্লিয়ার করতে ইন্ডিয়ায় কয়দিন লাগে, ভিয়েতনামে কয়দিন লাগে, বাংলাদেশে কয়দিন লাগে। আমাদের খরচ বেড়ে যাওয়ার কারণে আমরা কিন্তু প্রত্যেকেই স্ট্রাগল করছি। শনিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে বাণিজ্য সম্প্রসারণের পথে এমন নানা প্রতিবন্ধকতার চিত্র তুলে ধরেন তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর নেতারা। ঠিক এমন সময় মতবিনিময় সভার আয়োজন করা হলো যখন গত জানুয়ারিতে প্রায় $5 বিলিয়ন রপ্তানি আয়ের রেকর্ড ছোঁয়া খাতটির আয় এপ্রিলে নেমেছে $329 কোটি। বাজার প্রতিযোগিতায় টিকে থাকার পথে বিজিএমইএ সভাপতির সরাসরি দাবি, এনবিআরের হয়রানি বন্ধ করা না হলে পিছিয়ে পড়বে দেশের তৈরি পোশাক শিল্প। রপ্তানি পণ্য ছাড়করণ ও পণ্য চালান, জাহাজীকরণ ও ওজনের ক্ষেত্রে এবং এইচএস কোড নিয়ে অহেতুক অপব্যাখ্যা ও জটিলতা সৃষ্টি করে কাটিং তদারকি শর্তের নামে আমাদের হয়রানি করা হচ্ছে। বাণিজ্যের স্বার্থে আমরা রপ্তানি প্রক্রিয়াগুলো ব্যবসা বান্ধব, দ্রুতকর, হয়রানিমুক্ত সহজীকরণের জন্য দাবি জানিয়েছি। এ সময় শিল্পের সম্ভাবনা, বৈদেশিক বাণিজ্য সম্প্রসারণ আর রাজস্ব আদায় সব মিলিয়ে সমালোচনামূলক সংবাদ করে সঠিক পথ দেখিয়ে সাংবাদিকদের পাশে থাকার আহ্বান জানান উদ্যোক্তারা। গঠনমূলক সমালোচনা করবেন, শুধু পজিটিভ নিউজ করবেন যে তা না, যেটা অথেন্টিক, যেটা সত্য কথা, আশেপাশের দেশের সাথে কম্পেয়ার করে আমাদের এই শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে নিউজগুলো হওয়া উচিত আপনারা সেইভাবেই করবেন। 2030 সাল নাগাদ পোশাক খাতের রপ্তানি আয় $100 বিলিয়নে ঠেকাতে সরকারের নীতি সহায়তা অব্যাহত রাখার দাবি জানায় বিজিএমইএ। 20 এবং 29 সাল পর্যন্ত ইনসেন্টিভ। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের 50টি ফেসবুক অ্যাকাউন্ট ও 98টি পেজ বন্ধের বিষয়ে সরকার ক্ষুব্ধ বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাত। মেটার দ্বিচারিতা বন্ধ না হলে বাংলাদেশে ফেসবুক ব্যবহার বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সময় সংবাদকে প্রতিমন্ত্রী জানান, অ্যাকাউন্ট ও পেজ বন্ধের বিষয়ে ফেসবুক কর্তৃপক্ষের ব্যাখ্যা জানতে চিঠি দেওয়া হবে। সম্প্রতি তৃতীয় পক্ষের মাধ্যমে পরিচালিত এক অনুসন্ধানে বাংলাদেশের 50টি ফেসবুক অ্যাকাউন্ট এবং 98টি ফেসবুক পেজ বন্ধ করেছে মেটা। তাদের ভাষায় সহিংস মতবাদ ছড়ানো হয় এসব পেজ ও অ্যাকাউন্ট থেকে, কিন্তু আসলেই কি তাই? ফেসবুক বলছে সহিংসতা ও উগ্রবাদী বক্তব্য না ছড়ানোর নীতি তাদের, কিন্তু সাম্প্রতিক অতীতে দেখা গিয়েছে বাংলাদেশ একাধিক সাম্প্রদায়িক হামলার জন্ম হয় ফেসবুক প্ল্যাটফর্ম থেকেই। সেসব ক্ষেত্রে ফেসবুক কর্তৃপক্ষ কোনো ব্যবস্থাই নেয়নি। তবে প্যালেস্টাইনে চলমান গণহত্যা ইস্যুতে দ্বিচারিতাই ফেসবুক কর্তৃপক্ষ। এক্ষেত্রে তাদের প্যালেস্টাইন বিরোধী এবং ইসরায়েলের পক্ষে অবস্থান নিতে দেখা যায়। তারেক রহমান ও কোকোর অর্থ পাচার নিয়ে মার্কিন গোয়েন্দা সংস্থা FBI এর সাক্ষ্য ও সিঙ্গাপুর পুলিশের তথ্য থাকা সাপেক্ষে দেশের আদালতে এ দুজন দুর্নীতির দায়ে দোষী প্রমাণিত হলেও বিষয়টিকে ফেসবুক বিএনপির বিরুদ্ধে দুর্নীতি অভিযোগ হিসেবে বর্ণনা করেছে। এসব দুর্নীতির প্রতিবেদন দেশের সব গণমাধ্যমে 2001 থেকে 8 সালের মধ্যে একাধিকবার প্রচারিত হয়েছে।
তারপরও এই বিষয়গুলো আমলে নেওয়া হয়নি মেটার নিজস্ব তদন্ত প্রতিবেদনে। এতে একটি বিষয় স্পষ্ট হয়, মেটার নিজস্ব তদন্ত যারা করেছে তারা পক্ষপাতমূলক আচরণ করেছেন বিএনপির পক্ষ হয়ে। এসব বিষয় আমলে নিয়ে মেটা ও তার তদন্তকারীদের বর্ণিত ব্যাখ্যাকে স্পষ্টভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তথ্য প্রতিমন্ত্রী বলছেন, এমন আচরণের ব্যাখ্যা চেয়ে ফেসবুক কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হবে। সদুত্তর বা ব্যবস্থা না নিলে প্রয়োজনে বাংলাদেশে ফেসবুক ব্যবহার বন্ধ করে দেওয়া হবে। মেটা যদি এসব জামাত শিবির রাজাকারের উপরে ভর করে এগুলো করে, আমরা দরকার অফ করে দেবো। পৃথিবীর বহু দেশে হোয়াটসঅ্যাপে ফোনে কথা বলা যায় না, মিডল ইস্টের অনেক দেশ থেকে। পৃথিবীর বহু দেশে এই মেটা ফেসবুক নাই, অসুবিধা কি? এদেশে আইন অনুযায়ী অপারেট করবে, নাহলে এদেশে আমরা এদেরকে ঢুকতে দেবো না। এর বিপরীতে বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একাধিকবার সাধারণ নাগরিকদের জনজীবন স্তব্ধ করে দেওয়ার হুমকি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হুমকি ও টানা সহিংসতার বার্তা প্রচার করা হলেও এ বিষয়ে ফেসবুক কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। এমনকি দলটির কিছু নেতাকর্মী আওয়ামী লীগের জন্য 25 মার্চ ফিরিয়ে আনার কথা ঘোষণার মাধ্যমে যে হত্যার হুমকি প্রদান করেছে সে বিষয়েও ফেসবুক কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা গ্রহণ করেনি এখন পর্যন্ত। এনডিআই বা ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউটের সমীক্ষা ইস্যুতে ফেসবুকের এমন পক্ষপাতমূলক আচরণ বেশ স্পষ্টভাবে দেখা গেছে। সংস্থাটির প্রতিবেদন অনুযায়ী সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের প্রধানমন্ত্রী সর্বাধিক পরিমাণে অপপ্রচারের শিকার হন, কিন্তু গত কয়েক বছরে ফেসবুক প্রতিবেদনে এ বিষয়ে কোনো বার্তা পাওয়া যায়নি। যুদ্ধ অপরাধীদের পক্ষে অবস্থান নিয়ে হুমকি দেওয়া সহ সাম্প্রদায়িক সহিংসতার উস্কানি ছড়িয়ে দেওয়ার একাধিক কার্যক্রমের শুরু ফেসবুক থেকেই। বাংলাদেশের সংখ্যালঘু সংগঠন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিবেদনও বলছে একই কথা। এ বিষয়ে নীরব ফেসবুক কর্তৃপক্ষ। বাংলাদেশে পাকিস্তানের শোষক গোষ্ঠীর চালানো গণহত্যা ও বুদ্ধিজীবী হত্যা নিয়ে ছবি প্রকাশ হলে ফেসবুক কর্তৃপক্ষ তা বন্ধ করে দেয়। যেমন বর্তমানে ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে লেখা ভিডিও বা ছবি প্রকাশ করলে ডিলিট বা অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়, যার কোনো ব্যাখ্যা তারা দেয় না। এটাকে ফেসবুকের স্বেচ্ছাচারী আচরণ হিসেবে দেখছেন অনেকেই। 2013 সাল থেকেই আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি, জামাত ও তাদের অঙ্গ সংগঠনগুলোর গুজব, মিথ্যা তথ্য প্রচার ও বিভ্রান্তিকর বার্তা প্রচার করে আসছে। সেসব আমলে না নিয়ে প্রথমবারের মতো বাংলাদেশকে কেন্দ্র করে এভাবে প্রতিবেদন দিল মেটা। এর কারণ হিসেবে মূলত বাংলাদেশ সরকারের ইসরায়েল বিরোধী অবস্থান ও ফিলিস্তিনের প্রতি পূর্ণ সমর্থনকে সামনে আনছে অনেক বিশ্লেষক। আর এ কারণেই তাদের উপর নেমে এসেছে ফেসবুকের সাসপেন্ড ও ব্যান্ড বা শাস্তির খড়গ। মেটা তার নামের সাথে একটা কলঙ্ক যুক্ত করছে। এগুলো এইসব যদি করে তাদের সতর্ক হতে বলবো মেটাকে। দে হ্যাভ টু বি কেয়ারফুল, যে যাকে তাকে দিয়ে সব রিপোর্ট যাতে না করে, তাহলে তার ক্রেডিবিলিটি থাকবে না। ওরা যদি ইনভেস্টিগেশনটা না করে, প্রতিবেদনগুলি যে বায়াসড হচ্ছে এগুলো যদি মেজার্স না নেয়, আমরা কাউন্টার মেজার নিব। সম্প্রতি ছাত্রলীগ যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বাংলাদেশে ফিলিস্তিনের পক্ষে সর্ববৃহৎ শিক্ষার্থী র্যালি ও মানববন্ধন করে। কিন্তু আওয়ামী লীগের বিপরীতে বিএনপিকে দেখা যায় ইসরায়েল ফিলিস্তিন ইস্যুতে একেবারেই নীরব ভূমিকায়। কূটনৈতিক বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র সরাসরি সরকারকে চাপ না দিলেও মার্কিন প্রতিষ্ঠান মেটার মাধ্যমে তার একটি পথ তৈরি করা হয়েছে, যার শুরু এই প্রতিবেদন। ফেসবুকের এ ধরনের পক্ষপাতমূলক কার্যক্রম বা প্রভাব বলয় থেকে নিজ দেশের নাগরিকদের রক্ষা করতে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো এই জায়ান্ট প্রতিষ্ঠানের কার্যক্রমের উপর বেশ কিছু নিষেধাজ্ঞা আরোপ করে। সেই সঙ্গে ইউই এর নিজস্ব আইন মেনে ফেসবুক চলতে বাধ্য বলে জানানো হয়, না হলে মেটার সকল কার্যক্রম বন্ধ করে দেওয়ার কথা বলা হয়। কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে একই দাবি উত্থান করা হলে বিষয়টিকে বাক স্বাধীনতার উপর হস্তক্ষেপ বলে প্রমাণের চেষ্টা করা হয়। সময় সংবাদ, ঢাকা।